হ্যাঁ, তো আজকে আহ আমরা একটা সৃজনশীল দিয়ে শুরু করি। এইগুলো আমাদের আগের টপিকের সৃজনশীল। হ্যাঁ, তো এটা ফার্স্ট সৃজনশীলটা পড়ো। দেখো, এটা আমাদের আসছিল ঢাকা বোর্ড 2021-এ। ক নম্বরে জিজ্ঞেস করছে গ্রেডিয়েন্ট কি, ভেক্টরের ডাইভারজেন্সের বৈশিষ্ট্য কি। এই তোমরা এগুলো ভেক্টর চ্যাপ্টার থেকে জানো। দেখো, আমাদের ক খ আসছে ভেক্টর থেকে, গ আর ঘ আসছে নিউটনীয় বলবিদ্যা থেকে। তো এই জন্য সব চ্যাপ্টারই ভালোভাবে পড়ে যেতে হবে। তো একটা চ্যাপ্টার থেকে ক, আরেকটা চ্যাপ্টার থেকে খ, তারপরে ম্যাথ গুলো আরেকটা চ্যাপ্টার থেকে আসতে পারে, এমনও কিন্তু হইতে পারে। তো সব চ্যাপ্টারের উপরেই সমান প্রিপারেশন থাকতে হবে, কোনোটা কম কোনোটা বেশি, এইভাবে পরীক্ষার হলে যাওয়া যাবে না। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে কি বলছে, দ্বন্দ্বটি জড়তার ভ্রামক নির্ণয় করো। এখন এই দ্বন্দ্বটা কোন অক্ষের সাপেক্ষে ঘুরতেছে? কোন অক্ষে মানে এবি। হ্যাঁ, তাহলে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তাহলে কি হবে? M L² বাই 3। হ্যাঁ, এটা তো ইজি একটা ম্যাথ। তো আমাদের এটা গ নম্বর আমরা যদি করি, তাহলে M L² বাই 3। আচ্ছা, তাহলে এম এর মান হচ্ছে 0.5, এল এর মান হচ্ছে 1² বাই 3। এইটা আমাদের যেটা অ্যান্সার আসে অত কেজি মিটার স্কোয়ার। দেখো, এটা আমাদের দুই লাইনের একটা ম্যাথ, কিন্তু এটা হচ্ছে গ নম্বরে। সো তোমরা এই এই একটা সূত্রে মনে রাখলেই তোমরা এখানে 3-এ 3 পেয়ে যাবে। আচ্ছা, এরপরে ঘ নম্বরে আমাদের কি বলছে, যদি দ্বন্দ্বটিকে 1 মিটার ব্যাসের পাতলা চাকতিতে পরিণত করা যায় তাহলে জড়তার ভ্রামকের পরিবর্তন হবে কিনা। চাকতির জড়তার ভ্রামক কি? চাকতি তো হচ্ছে M R² বাই 2 না? হ্যাঁ, এটা হবে আমাদের M R² বাই 2। দেখো, আমাদের প্রশ্নে বলে দিছে 1 মিটার স্কোয়ার ব্যাসের, তাহলে আমাদের ডায়ামিটার বা ব্যাস হচ্ছে 1 মিটার, আর আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার। সো এটা আমাদের কি হবে? দেখো, এইখানে যদি এইখানে বলছে দণ্ডটিকে 1 মিটার ব্যাসের চাকতিতে যদি আমরা পরিণত করি তাহলে তার ভর তো সেম থাকবে। সো এটা হবে 0.5 স্কোয়ার বাই 2। এইখানে তো চেঞ্জ হবে অবশ্যই। তো আমাদের এইখানে একটা মান আসবে, এবং আই ইজ নট ইকুয়াল টু আই ড্যাশ হবে। মানে দুইটা সেম হবে না, এখানে অবশ্যই পরিবর্তন হবে। দেখো, দুইটা সহজ সহজ ম্যাথ, একই সূত্রের, জাস্ট একটা সূত্রের ম্যাথ। তোমরা এটাতে 4-এ 4 পেয়ে যাবে। তো আমাদের এইচএসসি তে কিন্তু এইসব টপিক থেকেই ম্যাথ আসে। এবং আমি তোমাদের যে ঘর্ষণের যে আনত তলের অনেক অনেক হিজিবিজি জিনিস যে পড়াইছিলাম, এবং আমি এগুলো এগুলো বলছিলাম, এগুলা এইচএসসির জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং তোমাদের ফিজিক্সের নলেজ বৃদ্ধি করার জন্য এগুলো লাগে। বাট ওইসব দিয়ে যে এইচএসসি তে আসবে তা না। এইচএসসি তে ওগুলো খুব কম আসে। এইচএসসি তে সবচেয়ে আমাদের বেশি আসবে এই যে জড়তার ভ্রামক, টর্ক, এইগুলো দিয়ে। আচ্ছা, এটা আছে চট্টগ্রাম বোর্ড 2021। এটা আমাদের জড়তার ভ্রামকের একটা প্রশ্ন। তো এখানে বলছে চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে। এবং খ নাম্বারটা আমরা এখনো পড়ি নাই, এটা আমরা পড়বো পরে। তো গ নম্বর আমাদের কি বলছে, চিত্র 1-এর দণ্ডের কৌণিক ভরবেগ নির্ণয় করো। চিত্র 1 হচ্ছে এটা, এর এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এটা হচ্ছে আর। চিত্রে সিলিন্ডার আকৃতির আহ যে দণ্ডের ভর হচ্ছে 5 কেজি এবং ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। উভয় চিত্রের দণ্ড ঘূর্ণন অক্ষের সাপেক্ষে 1 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার বেগে ঘুরছে। আচ্ছা, আমাদের এখানে কি বের করতে বলছে, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের সূত্র কি? R×P। এইখানে আর গুণন পি দিয়ে হবে না, এখানে L = I ওমেগা দিয়ে সলভ করতে হবে এটা।
এখানে লিখবা আমরা জানি কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। আচ্ছা, আমাদের এখানে বলছে এই যে প্রথম চিত্রের, তো এর আমাদের জড়তার ভ্রামক কি হবে? দেখো এইটা হচ্ছে এ কার সাপেক্ষে ঘুরতেছে। দেখো এই যে আমাদের এই সিলিন্ডারটা, আমাদের 1 নম্বর চিত্রে যে সিলিন্ডারটা দেয়া, এই যে এটা একটা সিলিন্ডার, এর ঘূর্ণন অক্ষ কিন্তু দেয়া তার ভর কেন্দ্রগামী যে অক্ষটা এইটা। এবং এইখানে আমাদের এটা কিছু বলে দেয় নাই যে, আমাদের চিত্র দেখে বোঝা যাচ্ছে যে এইটা একটা আমাদের, এটা কি একটা নিরেট সিলিন্ডারই আমরা এটা ধরে নিব। তাহলে এর নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে? M r² 2। হ্যাঁ, এটা হবে mr²/a। mr²/2। ওকে। তো এইখানে আছে দুইটা সিলিন্ডার আর কি, একটা এ, এখানে আমাদের দুইটা সিলিন্ডার। আমাদের চিত্র একের এ, দেখো এখানে প্রশ্নে ঘূর্ণন অক্ষ কিন্তু বলে দেওয়া, মানে এ এবি অক্ষের সাপেক্ষে সে ঘুরতেছে। আর আমাদের 2 নম্বর চিত্র এ এই অক্ষটার সাপেক্ষে সে ঘুরতেছে। আচ্ছা, ওইটা আমরা একটু পরে দেখি। ইন্টু ওমেগা। তো এম এর মান কত? এম এর মান হচ্ছে 5, আর এর মান 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার বাই 2, ইন্টু ওমেগা হচ্ছে 1। তো আমাদের এটা আসবে 0.025 কেজি মিটার স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যদি ঘ নম্বরটা করি, তাহলে ঘ নম্বরে কি বলছে? উদ্দীপকের কোন দণ্ডটি থামাতে অধিক বাধার সম্মুখীন হইতে হবে? এটা আমরা কি দিয়ে বের করবো বলো তো? জড়তার ভ্রামক। হ্যাঁ, এটা আমরা বের করবো জড়তার ভ্রামক দিয়ে। তাহলে আমাদের এই যে আমাদের প্রথম চিত্রের ক্ষেত্রে I1 এর মান হবে কত? mr²/2। তাহলে 5, 0.1 স্কোয়ার/2। আচ্ছা, এইটা একটু আমরা ট্রাই করি যে এটা হাতে ক্যালকুলেশন করা যায় কিনা। এটা বুঝছো? হাতে ক্যালকুলেশন, এটা বুঝো নাই? বুঝছি। দেখো আমাদের 0.1 স্কোয়ার মানে 0.1 × 0.1, তার মানে 1 × 1 হচ্ছে 1। এবং যেহেতু আমাদের, আমি তোমাদের এই যে এই দশমিকের গুণের নিয়ম কিন্তু শিখেছিলাম, তাহলে এখানে আমাদের 2 ঘর সামনে এসে দশমিকটা বসবে। তাহলে এইখানে একটা শূন্য দিয়ে তারপরে 2 ঘর, তারপরে এটার সাথে 5। তো এটার সাথে 5 গুণ করলে 0.5ই হবে। একে 2 দ্বারা তোমরা যদি ভাগ করো তাহলে এইটা আমাদের হবে 0.25। এটা ইজি, এগুলো আমাদের, এগুলো পারা উচিত। আচ্ছা, দেখো I2, I2 এর মানে আমাদের চিত্র 2 এর ঘূর্ণন অক্ষ কোনটা? চিত্র 2 এর ঘূর্ণন অক্ষ হচ্ছে এই যে এই জিনিসটা। তো এখন এর সাপেক্ষে জড়তার ভ্রামক বের করা লাগবে। এখন এর সাপেক্ষে জড়তার ভ্রামক কিভাবে বের করবো বলো? মানে এই যে চিত্র 2 এর ক্ষেত্রে দেখো, এই যে এইটা এটা হচ্ছে তার, এই, ঘূর্ণন হ্যাঁ বলো। অক্ষ। এটা সমান্তরাল অক্ষ উপপাদ্য দিবে তো। হ্যাঁ, এটা সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে করতে হবে। সো আমাদের এই ডিস্টেন্সটা দেয়া আছে, এই এই ডিস্টেন্সটা দেওয়া 50 সেন্টিমিটার। সো এটা হচ্ছে আমাদের এইচ এর মান মূলত। তাহলে এবি অক্ষের, তাহলে I2 কি হবে? এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস mh²। তো এটা হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্যের সূত্র। সো আই এবি মানে mr²/2
এম এইচ স্কোয়ার মানে 50 সেন্টিমিটার, সো এটা 0.5 স্কোয়ার। তো এটা তো সেম মানে আসবে, কারণ এরও আমাদের ব্যাসার্ধ আর, এরও আমাদের ব্যাসার্ধ আর, সো এইখানেও এম r² বাই 2 এর মান যা, এইখানেও তাই, সো এটাও আমাদের 0.025 আসবে। আর হচ্ছে এখানে 5 এর মান, আর এটা হচ্ছে 0.5 স্কোয়ার। তো আমরা যদি এটা গুণ করি, 0.5 স্কোয়ার ইন্টু 5 প্লাস 0.025, সো এটা হচ্ছে 1.275 কেজি। এখন লিখবা যেহেতু I2 is greater than I1, সেহেতু কি হবে, চিত্র 2 এর দ্বন্দ্বটিকে থামাতে অধিক অধিক বাধার সম্মুখীন হতে হবে, এটা তোমরা লিখে দিবা। দেখো এগুলো কত সহজ ম্যাথ আমাদের বোর্ডে আসে। সো বোর্ডের ম্যাথ নিয়ে এত বেশি প্যানিক হওয়ার কোনো কারণ নাই, তোমরা এই সিম্পল জিনিসগুলো যদি পারো, বোর্ডে ফুল ফুল নাম্বারই অ্যান্সার করে আসতে পারবা। আচ্ছা, এরপরে এই যে তোমরা তো ক নাম্বারটা পারবা, বলের ঘাত কি, এইটা আসছে আমাদের আদমজি ক্যান্টনমেন্টে। আর আমরা খ নাম্বারটা এখনো পড়ি নাই, এটার মধ্যে সংঘর্ষের মধ্যে পড়বো আমরা, সংঘর্ষ আর হয়তো 1-2 ক্লাস পরে পড়বো। আচ্ছা, এখানে আমাদের বলছে যে প্রথম চিত্রে এবি দণ্ডের লম্ব বরাবর সিডি অক্ষের সাপেক্ষে, এবং দ্বিতীয় চিত্রে চাকতির তলের ব্যাস বরাবর এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরছে। দণ্ড এবং চাকতির ভর 5 কেজি, চাকতির ব্যাস দেয়া আছে, দণ্ড এবং চাকতির ঘূর্ণন যথাক্রমে মানে এদের ওমেগার মানটা দেয়া আছে। এখন আমি যদি তোমাদের এখানে প্রথম চিত্রটা যদি একটু আঁকাই, যে আমাদের যেটা দণ্ড, এইটা একটা দণ্ড, এর মধ্যে একটা বিন্দু হচ্ছে এখানে এ, এরপরে কি আর একটা বিন্দু হচ্ছে এখানে কিউ, কিউ বিন্দু দিয়ে আমাদের সিডি অক্ষটা চলে গেছে, এরপরে মাঝখানে একটা বিন্দু পি, এই কর্নারে একটা বিন্দু হচ্ছে বি, এবং আমাদের প্রশ্নে বলে দিচ্ছে যে এ কিউ ইজ ইকুয়াল টু পি কিউ। আচ্ছা, এ কিউ ইজ ইকুয়াল টু পি কিউ 1/4 অফ এ বি, সরি 1/4 ইন্টু এ বি। এই কলেজের টেস্ট পরীক্ষাগুলোতে এইরকম ঝামেলার প্রশ্ন দেয় আর কি, এগুলো আমাদের এইচএসসি তে তো দেখলা কত সহজ প্রশ্ন আসে। আচ্ছা, এখন আমাদের বলে দিচ্ছে যে দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় করো। এখন এটা আমরা কিভাবে করব বলো। এখন দেখো আমাদের ঘূর্ণন অক্ষ কিন্তু বলে দিছে, আমাদের ঘূর্ণন অক্ষ বলছে কিন্তু সিডি, এই যে সিডি হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ। তো তুমি তো ডিরেক্ট সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারবা না, তোমাকে মধ্যবিন্দু সাপেক্ষে জড়তার ভ্রামক আগে বের করে নিতে হবে। আচ্ছা, এ কিউ ইজ ইকুয়াল টু পি কিউ। আচ্ছা দেখো, এ কিউ ইজ ইকুয়াল টু পি কিউ, তাহলে এপি সমান কি হবে বলো তো। এপি সমান হবে 2 ইন্টু এ কিউ, আমরা এ এটা লিখতে পারি না। হ্যাঁ, আচ্ছা, আবার এ কিউ মানে কি দেখো, এ কিউ মানে হচ্ছে 1/4 অফ এ বি, তাহলে এপি সমান কি, এপি সমান হচ্ছে হাফ অফ এ বি, এইটা হয় না। হ্যাঁ, তার মানে তোমাকে এইটা বের করে তোমাকে দেখাইতে হবে যে পি এ বি এর মধ্যবিন্দু, তোমাকে এইটা আগে বের করে দেখাইতে হবে। চিত্র দেখে হয়তো বোঝা যাচ্ছে যে পি এ বি এর মধ্যবিন্দু, বাট এটা আমাদের আগে বের করে দেখাইতে হবে যে আসলেই পি এ বি এর মধ্যবিন্দু, এই যে আমরা এটা আগে বের করে দেখাইলাম।
ওকে, তাহলে এখন আমরা তো ডিরেক্ট সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারবো না, আমাদের আগে মধ্যবিন্দু অর্থাৎ পি বিন্দু দিয়ে যে অক্ষটা যাবে আমাদের আগে সেইটার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে, তারপরে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করে সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা যদি লিখি যে পি বিন্দুগামী ও দণ্ডের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তাহলে এটা আমরা যদি আইপি লিখি তাহলে আমরা জানি আমাদের মধ্যবিন্দু সাপেক্ষ হচ্ছে ML² বাই 2L। এখন এইখানে কিন্তু আমাদের দণ্ডের দৈর্ঘ্য কিন্তু দিয়ে দেয় নাই, আমাদের এইখানে বলছে যে আমাদের প্রশ্নে এইটা আমাদের দেয়া যে 1/4 AB ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে এবি আমাদের কি হবে? এবি হবে 40 সেন্টিমিটার। তো এইটাই হচ্ছে আমাদের মূলত এল এর মান। তাহলে এল হচ্ছে আমাদের 40 সেন্টিমিটার, আর আমাদের দণ্ডের ও চাকতির দুইটারই ভর হচ্ছে 5 কেজি। 40 সেন্টিমিটার মানে 0.4 মিটার, এর উপরে স্কোয়ার ডিভাইড বাই 12। তাহলে 5 × 0.4 স্কোয়ার ডিভাইড বাই 12, এটা হচ্ছে 0.067 কেজি মিটার স্কোয়ার। এখন আবার সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তো এটা আইসিডি আমাদের কি হবে? এটা হবে আইপি প্লাস MH²। আমাদের এখানে এইচ সমান কি বলতো? এইচ সমান হচ্ছে পি থেকে কিউ কিউ বিন্দুর যে ডিস্টেন্স, এটা হচ্ছে এইচ। তো এখানে পি থেকে কিউ বিন্দুর আমাদের ডিস্টেন্স কয় মিটার? দেখো এটা আমাদের প্রশ্নেই কিন্তু কিন্তু বলে দেওয়া যে পি কিউ হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, তাহলে এইচ এর মান হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার। তাহলে আইপি এর মান কত? 0.067। এম এর মান হচ্ছে 5, এইচ এর মান হচ্ছে 0.1, প্লাস 5 × 0.1 স্কোয়ার। তাহলে আমাদের এটা হচ্ছে 0.1167 কেজি মিটার স্কোয়ার। এটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। সহজ একটা ম্যাথ, বাট একটু আর কি আমাদের এই ডিস্টেন্স গুলো এখানে ইয়ে করে দিয়ে রাখছে। ওকে, তো আচ্ছা দাঁড়াও একটু। হ্যাঁ, এ- তোমরা এখন ঘ নাম্বারটা পড়ো। আর এইটা আমাদের আগের পেজে সলভ করা আছে, সমস্যা নেই। হ্যাঁ, তোমরা ঘ নাম্বারটা পড়ো। সো এখানে আমাদের ঘতে আমাদের কি বলছে? বস্তু দুটির ঘূর্ণন গতিশক্তির গাণিতিকভাবে তুলনা কর। আচ্ছা, এখন এখন আমরা তো আমাদের দণ্ডটির ক্ষেত্রে তো আমরা এটা জানি
যে সে যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে এটা হচ্ছে আইসিডি। তো আমাদের আইসিডি এর মান ছিল কত? 0.1167 কেজি মিটার স্কোয়ার। এবং তাদের ওমেগা দেওয়া হচ্ছে, এটা যদি আমি ওমেগা 1 লিখি, 200 RPM। সো এটা হবে আমাদের 200 × 2 পাই ডিভাইড বাই 60। তাহলে 200 × 2 ডিভাইড বাই 60, এটা দিলে হবে আমাদের 25/3 রেডিয়ান পার সেকেন্ড। এটা হবে। তাহলে এর ঘূর্ণন গতিশক্তি কি হবে বলো? আই ওমেগা স্কয়ার। হ্যাঁ, তো এইটা যদি আমরা E1 লিখি, I ওমেগা স্কোয়ার। সূত্র কি বলো? বললাম তো আই ওমেগা না, হয় নাই তো। এটা হচ্ছে 1/2 I ওমেগা স্কোয়ার। কারণ দেখো, আমরা 1/2 mv স্কোয়ারের সাথে এটা কম্পেয়ার করে পড়ছি। এটা হচ্ছে আমাদের রৈখিক গতিশক্তি। সো এইখানে এম এর জায়গায় আই বসবে, ভি এর জায়গায় বসবে আমাদের কৌণিক বেগ ওমেগা। সো একটা রৈখিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি, এই সূত্র তো সেম, জাস্ট আমাদের এইখানে ইয়াগুলা জাস্ট আমাদের চেঞ্জ হয়ে যাবে, রাশিগুলা। আইসিডি এর মান কত? 0.1167। ওমেগা হচ্ছে 20 পাই/3, তার উপরে স্কোয়ার। তোমাদের এটা হচ্ছে 25.595। যেহেতু এটা শক্তি, সেহেতু একক হচ্ছে জুল। আচ্ছা, এখন দেখো, এখন আমাদের এইখানে যে চাকতিটা আছে, সে কিন্তু তার একটা ব্যাসের সাপেক্ষে ঘুরতেছে। তো একটা চাকতির, এই যে তার এক্স ওয়াই হচ্ছে তার একটা ব্যাস। তো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা কিভাবে বের করতাম বলো? ব্যাসের সাপেক্ষে এম আর স্কয়ার বাই M r² কত? 4। হ্যাঁ, 4, কিন্তু ওইটা ডিরেক্ট লেখা যাবে না আর কি এখানে। আগে তোমাকে যেটা মেন সূত্র, যে এর আমাদের কেন্দ্রগামী এবং এর সাথে লম্বভাবে যে অক্ষটা যাবে, এর সাপেক্ষে জড়তার ভ্রামক আগে লিখতে হবে। দেন পরীক্ষার খাতায় এইখানে লম্ব অক্ষ উপপাদ্য ইউজ করে তারপরে ব্যাসের সাপেক্ষে যেটা আসে সেটা লিখতে হবে। আচ্ছা, তোমরা এখানে আরেকটা ব্যাস আঁকো। তো এইটা আমরা জানি যে চাকতির কেন্দ্র দিয়ে এবং এর সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা কি হবে? M r²/2। এখন চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে
জড়তার ভ্রামক লিখবে যে আই ড্যাশ হলে, বা এখানে I1ও লিখতে পারো। I1 হলে এরপরে লিখবা যে লম্ব অক্ষ উপপাদ্য থেকে পাই। তাহলে এখানে কি হবে, I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I AB। এইটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন I1 এবং I2 দুইটাই তো সমান। তোমরা এটা সাইড নোট দিয়ে লিখে দিবা যে চাকতির উভয় ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক সমান। তোমরা জাস্ট এই লাইনটা লিখে দিবা সাইড নোট দিয়ে, তাহলে I of AB। তোমরা সূত্রটা জানো, বাট এইটা আমাদের পরীক্ষার খাতায় বের করে তোমরা দেখাই দিবা। তাহলে এটা I of AB ডিভাইড বাই 2, মানে এটা হবে আমাদের MR² বাই 4। আচ্ছা, তাহলে এখন I1 এর আমাদের মান হবে কত, এম এর মান কত 5, আর এর মান হচ্ছে ব্যাস যেহেতু 20 সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, মানে 0.1 ডিভাইড বাই 4। তাহলে আমাদের এটা হচ্ছে 0.0125 কেজি মিটার স্কয়ার। তাহলে এর ঘূর্ণন গতিশক্তি কি হবে, Ω2²। সো 0.0125। আর এর Ω2 এর মান হচ্ছে 250 RPM, তাহলে 250 × 2π/60, এত রেডিয়ান পার সেকেন্ড এর উপরে স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এটা আসবে 4.2837 এত জুল। এখন বলছে যে এদের ঘূর্ণন গতিশক্তি গাণিতিকভাবে তুলনা করো। এরপরে তুমি যদি এইখানে তুলনা লিখতে চাও, তাহলে তুমি এটা লিখতে পারো যে যেহেতু E1 বড়, E1/E2, উপরে হচ্ছে 25.595, নিচে 4.2837, তাহলে আমাদের এটা আসবে কত, এটা আসবে 5.97। সো এটা আমাদের হচ্ছে E1/E2 এর মান। তাহলে এখানে তুমি যদি আর গুণ করো, তাহলে এখানে কি পাবা, E1 = E2 × 5.97। এরপরে লিখে দিবা যে দণ্ডটির ঘূর্ণন গতিশক্তি চাকতির ঘূর্ণন গতিশক্তি থেকে 5.97 গুণ। বুঝছো এটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝছি। বুঝছি। আচ্ছা, তো এইসব ম্যাথও কিন্তু যে খুব কঠিন তা না, সহজ ম্যাথ। আচ্ছা, এরপরে দেখি কি আছে। হ্যাঁ, এরপরে এই যে এইটা আমাদের, এইটা আসছে হোলি ক্রসে। তো এটা পড়ো, চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে, সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কেন্দ্রমুখী ত্বরণ থাকলেও রৈখিক ত্বরণের মান 0। আচ্ছা, এটা আমরা এখনো এটা পড়ি নাই, আমরা এগুলা পড়লে তোমরা এগুলা আস্তে আস্তে শিখবে, সমস্যা নেই। আচ্ছা, আমি আগে তাহলে এইখানে আগে ফিগারটা আঁকাই, দাঁড়াও।
এইখানে আমাদের একটা বস্তু দেয়া, এটা হচ্ছে M1। আর আমরা যখন পুলি পড়ছি আমরা দেখছি যে এইখানে আমাদের পুলির মাধ্যমে আর একটা বস্তু এইখানে যুক্ত, এইটা দেয়া হচ্ছে M2। ওকে, এবং এই কোণটা দেওয়া আমাদের 28 ডিগ্রি। আচ্ছা, M1 হচ্ছে 8 কেজি, M2 হচ্ছে 10 কেজি। এই দুইটিকে অসম্প্রসারণশীল সুতা দ্বারা যুক্ত, মানে আমাদের সুতার কোনো হিসাব করতে হবে না যে সুতা লম্বা হইলো কিনা। এবং এখানে আমাদের ঘর্ষণ বল দেয়া এফ কে 8.65 নিউটন। আচ্ছা, এখানে বলছে সুতার টান বল কত। আচ্ছা, তো তোমাদের যদি কপিকলের ম্যাথটা যদি মনে থাকে তাহলে এটা তোমরা পারবা আশা করি। এটা তো পারা উচিত। তো আমাদের সুতার টান সবসময় কোন দিকে কাজ করে বলো তো? ঝুলন্ত হ্যাঁ, বিন্দুর এইটা দিকে। আমাদের ঝুলন বিন্দুর দিকে, মানে যে যে জায়গা থেকে সুতাটা আর কি আসতেছে। তাহলে আমাদের এইটা আমাদের আনত তলের উপরে আমাদের সুতার টান কাজ করবে এইদিকে, এইখানেও সুতার টান কাজ করবে এইদিকে। আচ্ছা, দ্বারা যুক্ত করে আনত তল বরাবর নিচের দিকে ক্রিয়াশীল রাখলে। আচ্ছা, আনত তল বরাবর নিচের দিকে এখানে ক্রিয়াশীল বলতে এখানে কি বোঝাইতেছে? আচ্ছা দাঁড়াও, আমরা আগে এইখানে আমাদের যেগুলা এঁকে নেওয়া লাগে আমরা আগে সেগুলা এঁকে নেই। এবং আমরা এগুলো খুবই ভালোভাবে জানি। এইদিকে MG, এইদিকে আমাদের কি হবে, এটা যদি আমাদের থিটা হয় এটাও হবে থিটা। তাহলে এইদিকে হচ্ছে MG কস থিটা, এবং এইদিকে হচ্ছে MG সাইন থিটা। আচ্ছা, এর সরি, এটা আমাদের M1G হবে সবগুলা। আচ্ছা তোমরা এগুলাতে M1G একটু দিয়ে নাও। আচ্ছা ধরো আমি আমি লিখে দিই। আর তোর সবগুলাই তো এইখানে হচ্ছে আমাদের M1G, M1G কস থিটা, আর এইদিকে হবে আমাদের M1G সাইন থিটা। আর আমাদের উলম্ব যে প্রতিক্রিয়া আর হচ্ছে এইদিকে ক্রিয়াশীল, আর এইটার ওজন হচ্ছে M2G। ওকে, M2G বস্তু দুটিকে অসম্পূর্ণশীল সুতা দ্বারা আনত তল বরাবর, আনত তল বরাবর নিচের দিকে ক্রিয়াশীল। P মাইনাস, এখানে যেখানে ঘর্ষণ বল এত সুতা দ্বারা যুক্ত করে আনত তল বরাবর নিচের দিকে ক্রিয়াশীল রাখলে। তাহলে এই দুইটা বস্তু কি নিচের দিকে আসবে? দ্বারা যুক্ত করে নিচের দিকে ক্রিয়াশীল রাখলে, এখানে প্রশ্নই তো এখানে ক্লিয়ার না, এই বস্তুটা আসবে কোন দিকে। আচ্ছা, এখানে আমাদের যে জায়গা থেকে প্রশ্নটা নেয়া আর কি, সেই জায়গায় এগুলো আমাদের আসতেছিল এই দিকে আর কি। সো এইটা নামবে এইদিকে, এইটা উঠবে হলো এইদিকে। আচ্ছা, আমরা এটা নিয়ে সলভ করি তাহলে আমরা অ্যান্সারটা মিলাইতে পারবো যে হয়েছে কিনা। আর
আর যদি নিচের দিকে নামে তাহলে তোমরা সেইটাও আশা করি পারবা। আমরা এটা করি, দেখো এই বস্তুর ত্বরণ যদি এ এই দিকে হয়, এখানেও ত্বরণ এই দিকে হবে, কারণ এ যে ত্বরণে নামবে এও কিন্তু আনত তল বরাবর সেই ত্বরণেই উঠবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের M2 ভরের বস্তুর ক্ষেত্রে কি হবে বলো? এম M2 ভরের টু বস্তুর ক্ষেত্রে, আচ্ছা দাঁড়াও, এটা সময় শেষ, আমরা আর একটা লিঙ্ক দিয়ে ওইখানে ম্যাথটা করি।